বিশ্বকাপের রাউন্ড অফ 16 থেকে ব্রাজিলের বিদায় হয়েছে নরওয়ের কাছে হেরে 2-1 গোলের ব্যবধানে। ভালোই হয়েছে। আগেভাগে বিদায় হওয়াটা এরকম দলের কাছে হেরে এরকম ন্যূনতম ব্যবধানে। কেননা ব্রাজিল যদি টুর্নামেন্টের সামনে এগিয়ে যেত তাহলে প্রপার পরাশক্তির মুখোমুখি হতে হতো এবং সেই জায়গাটাতে ব্রাজিল ফুটবলে 2014-র কেলেঙ্কারি আবার ফিরে আসতে পারত। সেই আশঙ্কার জায়গাটা প্রবলভাবেই ছিল বলে আমার কাছে মনে হয়। জার্মানির কাছে যেভাবে ৭ গোল খেয়েছিল নিজ দেশের বিশ্বকাপের সেমিফাইনালে, এইবারও ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে ঐরকম রেজাল্টের পুনরাবৃত্তি হতে পারত। ব্রাজিলের এইবারের যেই দলটা সেটা আসলে ডেস্টিনড টু ফেইল। একেবারে ফেইলিওর যে এই দলটার কপালে লেখা আছে, মোটামুটি আসলে এইটা এখন বলে দেয়াই যায়। আমি এরকম একটা আলোচনা করেছিলাম যে ব্রাজিলের আগেভাগে বিদায় হওয়াটা ভালো হয়েছে। তা না হলে সামনে প্রপার কোনো দল আর্জেন্টিনা বা ফ্রান্স বা স্পেন বা ইংল্যান্ডের মুখোমুখি হলে ব্রাজিলকে ওইরকম লজ্জায় পড়তে হতে পারত। তাতে কেউ অনেকেই কমেন্টস করেছেন যে না আসলে এটা বলা নিশ্চিতভাবে বলা যায় কেন? নিশ্চিতভাবে আর ফুটবলে কিভাবে কি বলা যায়? এটা তো ফুটবল বলেন, ক্রিকেট বলেন, খেলাধুলার কোনো কিছু নিশ্চিতভাবে বলা যায় না। জীবনের কোনো কিছুও নিশ্চিতভাবে বলা যায় না। কিন্তু আমার ওই কথাটা শুধুমাত্র বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নিয়েছে ওইটার ইমিডিয়েট রিঅ্যাকশনে ধরেন হচ্ছে গিয়ে বলে দিয়েছে বিষয়টা সেটা না। এইটার পেছনে আমার একটা লজিকের জায়গাও আসলে রয়েছে। সেটা কেন এবং আমি কেন বলছি যে আসলে এই ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পেইনটা ডেস্টিনড টু ফেইল? দেখুন, অনেকে আপনারা এটাও বলেছেন যে ব্রাজিল যে বিশ্বকাপের এই পর্যায় পর্যন্ত এসেছে, লাস্ট ম্যাচ জাপানের সঙ্গে জিতেছে, তখন তো ব্রাজিলের প্রশংসা করেছেন, কার্লো আনচেলত্তির প্রশংসা করেছেন। তো ব্রাজিল ভালো খেললে জিতলে প্রশংসা করব না? পারফর্মিং আর্টের দুনিয়ার নিয়মটাই হচ্ছে গিয়ে পারফর্ম যদি করতে পারেন তাহলে সেটার প্রশংসা হবে। পারফর্ম করতে না পারলে সেইটার তিরস্কারটাও আসলে নিতে হবে। বিষয়টা হচ্ছে গিয়ে সিম্পল। কার্লো আনচেলত্তি যদি এই ম্যাচেও ব্রাজিলকে জিতিয়ে বের করে আনতে পারতেন, এই ম্যাচেও আনচেলত্তির প্রশংসা হতো। কিন্তু যখন তিনি হচ্ছে গিয়ে পারলেন না, যখন ব্রাজিলের বিদায়টা হয়ে গেল, ব্রাজিল ১৯৯০ বিশ্বকাপের পর আর কখনো টুর্নামেন্টের এত আর্লি স্টেজে রাউন্ড অফ 16 থেকে বিদায় হয় নাই। তখন ওই পুরা আনচেলত্তির সময়টাতে কি ফ্লস ছিল, কোন জায়গাটাতে হচ্ছে গিয়ে সমস্যার জায়গাগুলো ছিল, সেগুলো নিয়ে তো আলোচনা হবে। আলোচনা হওয়াটা তো ভীষণ রকমেরই যৌক্তিক। এখন আমি বলছিলাম যে নরওয়ের কাছে নরওয়ে তার প্রপার পরাশক্তি না। তারা হচ্ছে গিয়ে ফুটবল বিশ্বকাপে এইটাই তাদের সর্বকালের সেরা সাফল্য। এতদিন তাদের সেরা সাফল্য আসলে সত্যিকার অর্থে ওই বিস্ময়কর রেকর্ডটাই ছিল ওইভাবে যদি বলেন যে ব্রাজিলের কাছে তারা কখনো হারে নাই। ৪ টা ম্যাচ খেলেছিল, ২ টা জিতেছে, ২ টা ড্র করেছে। বিশ্বকাপের একমাত্র ম্যাচেও তারা ব্রাজিলকে হারিয়েছে। কিন্তু এই যে বিশ্বকাপে এসে তারা ব্রাজিলকে হারিয়ে উঠে গেল এই কোয়ার্টার ফাইনালে, এটা তাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য, নিঃসন্দেহে। কিন্তু নরওয়ে প্রপার কোনো পরাশক্তি না। ধরেন সেই প্রপার পরাশক্তি ব্রাজিল যদি এই ম্যাচটাতে জিততে পারত তাহলে তাদের দেখা হতো ইংল্যান্ডের সঙ্গে। যদি সেই ম্যাচও ব্রাজিল জিততো তাহলে হয়তোবা, আমি জাস্ট কথার কথা বলছি, সেমিফাইনালে আর্জেন্টিনার সঙ্গে দেখা হতে পারত। ফাইনালে গিয়ে ধরেন ফ্রান্স বা জার্মানির সঙ্গে দেখা হতে পারত। ওই দলগুলোর সঙ্গে দেখা হলে ব্রাজিলের সর্বনাশটা আসলে হয়ে যেতে পারত। কেন বলছি? ভাই, নরওয়ের মতো দলের কাছে যেই ব্রাজিল পুরো ম্যাচ আন্ডারডগের মতো খেলে, তারা হচ্ছে গিয়ে পজিশন ছেড়ে দিয়ে মিডফিল্ডে দখল ছেড়ে দিয়ে সিট ব্যাক করে কাউন্টার অ্যাটাকের জন্য শুধুমাত্র অপেক্ষা করে। নরওয়েকে যারা হচ্ছে গিয়ে বড় দলের মতো সম্মান করলো, সমীহ দিল, যতই ফুটবলীয় স্ট্র্যাটেজি বলেন না কেন, এগুলো আসলে কোনো কথার কথা না। এইটা একেবারে আন্ডারডগের মানসিকতা নিয়ে ব্রাজিল খেলেছে। ফলে যদি ইংল্যান্ডের মুখোমুখি হয় বা ওই যে আর্জেন্টিনা বা ফ্রান্স, স্পেনের মুখোমুখি হলো, তাহলে তো ব্রাজিলের সেই আন্ডারডগ মানসিকতায় তো একেবারে সর্বনাশ হয়ে যেতেই পারত। এই বছর ফ্রান্সের সঙ্গে ব্রাজিল একটা প্রীতি ম্যাচ খেলেছে। সেই ম্যাচটাতে ফ্রান্স ২-১ গোলে জিতেছে। এখন ফ্রান্স ২-১ গোলে জিতেছে কেন বলছি যে সেই ক্ষেত্রে ৭ গোল ব্রাজিল খেয়ে যেতে পারত। ভাই, ফ্রান্স যে প্রথমত ওইটা প্রীতি ম্যাচ ছিল এবং সেই ম্যাচটাতেও পুরো সেকেন্ড হাফটা ফ্রান্সকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে উপামেকানোর রেড কার্ড পাওয়ার কারণে। সো ১০ জনের ফ্রান্স ব্রাজিলকে ২-১ এ হারিয়ে দিয়েছিল বলে কয়ে, এবং এখনকার ফ্রান্স তো আরো অনেক সংঘবদ্ধ। স্পেশালি ধরেন তারা রাউন্ড অফ 32 তে সুইডেনের বিপক্ষে যেই ফুটবলটা খেলেছে, ব্রাজিলের সঙ্গে ওই এই গেমটা যদি তারা বের করে আনতে পারত, ব্রাজিল ৬-৭ গোল খেয়ে যেতে পারত। খেয়ে যেতেই পারত। স্পেন যেই দিন তারা নিজেদের মতো করে খেলবে, নিজেদের ছন্দময় ফুটবল খেলবে, ব্রাজিল কি সেই জায়গায় স্পেনের সঙ্গে পেরে ওঠার মতো? বরং ওরকম কেলেঙ্কারি কি হয়ে যেতে পারত না? ধরেন হচ্ছে গিয়ে আপনার ইংল্যান্ড যেই থ্রিলিং একটা ম্যাচ তারা জিতলো মেক্সিকোর সাথে ওই আজতেকা স্টেডিয়ামে গিয়ে। সো তারাও তাদের ওই এ গেমের সামনে ব্রাজিল তো অসহায় হয়ে পড়তেই পারে, এবং আমরা যেসব দলের কথা বলছি এই দলগুলা, এই সবগুলা দলে হচ্ছে গিয়ে ইউরোপিয়ান দল। ইউরোপিয়ান দলের এগেইনস্টে ব্রাজিল তো গত
এই নিয়ে ৬টা ওয়ার্ল্ড কাপে দেখাও মাত্রই বিদায় হয়ে গিয়েছে এবং সেইখানটাতে যদি এরকম এলিট ইউরোপিয়ান টিমের মুখোমুখি হয় তাহলে ব্রাজিলের ৬-৭টা গোল যে খেতে পারতই না বা খাবেই না। ব্রাজিলের ডিফেন্সের যে অবস্থা, ব্রাজিলের যে নন এক্সিস্টেন্ট যে মিডফিল্ড, তো তাতে এটা এত অসম্ভব মনে হচ্ছে কেন? এখন নন ইউরোপিয়ান দেশ কোনটা আছে? আর্জেন্টিনা। আর্জেন্টিনা ব্রাজিল দেখা হলে যে না ব্রাজিলের তো আর ওটা ৭ গোল ব্রাজিল খাবে না। ভাই ব্রাজিল আর্জেন্টিনা গত বছর যে একটা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দেখা হয়েছিল সেইখানে আর্জেন্টিনা ৪-১ গোলে ব্রাজিলকে হারিয়েছিল এবং সেই আর্জেন্টিনা দলে লিওনেল মেসি ছিলেন না। সো লিওনেল মেসি সহ আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপের স্টেজে এসে ব্রাজিলকে ওরকম দেখা হলে যে ওর আরো বড় ব্যবধানে হারাতে পারতেন না, সেই যে পশ্চিম জার্মানি তো আগে ছিল জার্মানির অনেক ভিডিও টিডিও করছি তো পুরোনো কিছুক্ষণ আগে একটা ভিডিওতে যে গেট মুলারের কথা বলছিলাম পশ্চিম জার্মানি, সেই জন্য এটা বলছে। যাই হোক, জার্মানি ২০১৪ বিশ্বকাপের জার্মানির মতো সেইটা পুনরাবৃত্তিতে যে ঘটাতে পারতই না, এটা যে আসলে হতোই না, সেটা মনে হচ্ছে কেন? কোন কারণে মনে হচ্ছে? ব্রাজিল ফুটবলের এইটা আমি বলছিলাম যে এটা ডেস্টিন টু ফেল। এবারের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনটা কার্লো অ্যানচেলোত্তিকে যখন বছরখানেক আগে দায়িত্ব দেওয়া হয়েছে, তখন যদি দায়িত্বটা থাকতো যে না ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত, একরকম বোঝা যেত। আনচেলোত্তিকে দায়িত্বটা এই বিশ্বকাপ পর্যন্তই ছিল, সেটা ২০৩০ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে জাস্ট মে মাসের ১৪ তারিখে, জুনের ১১ তারিখে ওয়ার্ল্ড কাপ শুরু, ১ মাসেরও কম সময় আগে। তার মানে এই বিশ্বকাপটা ব্রাজিল ছেড়ে দিয়েছে। এই বিশ্বকাপে ব্রাজিলের রেজাল্ট যেটাই হোক না কেন তাতে কিছু যায় আসে না। কোচের কন্ট্রাক্ট আরো ৪ বছরের জন্য রিনিউ করে ফেলেছে। এখন কার্লো অ্যানচেলোত্তিকে নিয়ে আমি একটা আলোচনা করেছি, ভিডিও করেছি, অন্য কিছু করেছি। আমার কথা শুনে তো আর কার্লো অ্যানচেলোত্তিকে ব্রাজিল ফুটবল ফেডারেশন রাখবে কি বাদ দেবে, বিষয়টা তো সেটা না। ধরেন আপনি যদি মতামত জানতে চান তাহলে যে আনচেলোত্তিকে কি ব্রাজিলের বাদ দেওয়া উচিত কিনা? আমি মনে করি না, উচিত না। কেননা ব্রাজিলের হাতে আর কোনো অপশন নাই। আনচেলোত্তির জন্য তারা চেজ করেছে প্রায় ২-৩ বছর ধরে। ফাইনালি গিয়ে তাকে তারা পেয়েছে। ব্রাজিল ফুটবলের এখন কি আর ঐরকম কোনো এলিট লেভেলের কোচ রয়েছেন? চিচে, যিনি ব্রাজিলের কোচ ছিলেন, দীর্ঘ একটা সময় ২ টা ওয়ার্ল্ড কাপে ব্রাজিলকে লিড করেছেন, ২০১৮, ২০২২। ওয়ার্ল্ড কাপে ফেইল করেছে তার টিম। কিন্তু অন্যান্য জায়গাতে, ধরেন কোপা আমেরিকাতে, ধরেন বিশ্বকাপ বাছাই পর্বে, ওইসব জায়গাগুলোতে তো ব্রাজিলের রেজাল্ট খুব ভালো ছিল। কিন্তু তার পরবর্তী সময় ২০২২ এর পর যেইসব কোচদের দায়িত্ব দেওয়া হয়েছে, ব্রাজিল তো বারবার এমনই ফেইল করছিল যে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে কিনা সেটাই একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছিল। আর ব্রাজিলের ফুটবল সার্কিটেও এলিট লেভেলের কোচ নাই খুব একটা। আপনি এবারের বিশ্বকাপেও দেখেন যে আর্জেন্টিনার কতজন কোচ বিভিন্ন দলের হেড কোচের দায়িত্বটা পালন করছেন। ব্রাজিলের কে আছেন? ফলে ব্রাজিল যে কার্লো আনচেলত্তির দিকে গিয়েছে এটা শুধুমাত্র একটা কালচার চেঞ্জের জন্য না, এটা ইউরোপকে শুধুমাত্র মানে হচ্ছে গিয়ে ইউরোপের থ্রেটটাকে তাদের মতো করে হচ্ছে গিয়ে মিনিমাইজ করা বা ঠেকানোর পরিকল্পনার অংশ হিসেবে না। ব্রাজিলে এলিট লেভেলের কোচ নেই। ফলে কার্লো আনচেলত্তিকে এখন ৪ বছরের জন্য এটা আসলে রাখতে হবে। তার হাতে ওই একটা প্রজেক্ট দিতেই হবে। ব্রাজিলের সবচেয়ে বড় যেটা সমস্যা সেইটা আসলে ঠিক আনচেলত্তি না, ব্রাজিলের প্রতিভার আকাল। এই প্রতিভা আসলে কিভাবে উঠে আসবে, কিভাবে তারা তুলে আনবেন, সার্টেন টাইপ অফ প্লেয়ার্সদের তারা কিভাবে তুলে আনবেন, স্পেশালি ব্রাজিলের এখনকার এই ন্যাশনাল টিমটাতেও যেটা ভিজিবল ছিল সেটা হচ্ছে মিডফিল্ড। ব্রাজিলের মিডফিল্ড বলতে আসলে কিছুই নেই। সো এলিট লেভেলের মিডফিল্ডার এবং সেই সার্টেন প্রোফাইলের মিডফিল্ডার যদি ব্রাজিল তুলে আনতে না পারে আগামী ৪ বছরের সেই হিসাবটা যদি আমি বলি, তাহলে নেক্সট ওয়ার্ল্ড কাপে আসলে ব্রাজিলের কোনো আশা নেই। ব্রাজিলের বড় একটা সমস্যা ব্রাজিলের উইং ব্যাক, সেই জায়গাটাতে এত খারাপ অবস্থা, এত খারাপ অবস্থা যে সেটা ব্রাজিল ফুটবলের জন্যই লজ্জা। সেই জায়গাগুলোতে ব্রাজিল প্রপার অ্যাড্রেস করে কার্লো আনচেলত্তিকে দিয়ে আসলে নেক্সট ৪ বছরে কতটা কি করতে পারে সেটা দেখার রয়েছে। কিন্তু এই বিশ্বকাপ থেকে ব্রাজিলের, আমি এখনো মনে করি, আমি সিরিয়াসলি এটা বিশ্বাস করি, আমি এবং এটা মেইন করি যে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায় হওয়াটা ব্রাজিলের জন্য এক অর্থে মন্দের ভালো হয়েছে। ব্রাজিলের এক অর্থে হচ্ছে গিয়ে ইজ্জত বেঁচেছে। কেননা একটা প্রপার পরাশক্তির মুখোমুখি যদি হতে হতো, পরের রাউন্ডগুলোতে তো হতেই হতো। কোনো একটা পর্যায়ে গিয়ে ব্রাজিল যদি ধ্বংস হয়ে যেত, ভেঙে চুরে খানখান হয়ে যেত, অন্যান্য, আমি শুধু ব্রাজিলের কথাগুলো বললাম, অন্য দলের সাথে ধরেন ২০১২ ইউরোর কথা আমার মনে আছে, যেটার ফাইনালটাতে স্পেন ৪-০ গোলে ইতালিকে হারিয়ে দিয়েছিল। ইতালি পুরো টুর্নামেন্ট মিলে ৩ গোল খেয়েছে, ফাইনালে তারা ৪ গোল খেয়ে গেছে। কারণ স্পেন ওই দিন তাদের এই গেমটা বের করে এনেছিল। তো এইরকম যদি হতো, ধরেন গত চ্যাম্পিয়ন্স লিগ, এইবারেরটা না, তার আগের বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে দিয়েছিল পিএসজি। পিএসজি ওই দিন এই গেমটা বের করে এনেছিল। সেই রকম যদি হয় ফ্রান্সের ক্ষেত্রে স্পেশালি, বা আর্জেন্টিনার ক্ষেত্রে, বা ইভেন স্পেনের ক্ষেত্রে, ইংল্যান্ডটা না হয় ধরেন অত বেশি আমি নাও যদি বলি, ব্রাজিলের আসলে ওই কেলেঙ্কারিটা হতেই পারত। সো এখন তার এগুলো নিয়ে ভেবে লাভ নেই, এখন আর এগুলো নিয়ে বলেও লাভ নেই। আগে বিদায় হওয়াটা তাই এক অর্থে ভালোই হয়েছে আমি বলব, এবং সেই ক্ষেত্রে আগামী ৪ বছর পর ব্রাজিল ওয়ার্ল্ড ফুটবলের মঞ্চে কিভাবে কামব্যাক করে সেইটা হচ্ছে কি ইন্টারেস্টিং বিষয়, নাকি ব্রাজিল আসলে ইতালিয়ান ফুটবলের মতো হয়ে যায় যারা ৩টা বিশ্বকাপ ধরে কোয়ালিফাই করতে পারছে না। ব্রাজিল ফুটবলের শক্তিটাও কিন্তু ক্ষয়িষ্ণু, এবং সেই জায়গাতে ব্রাজিল যদি খুব দ্রুত রিঅ্যাক্ট করতে না পারে তাহলে সেই ব্রাজিল ফুটবলের গল্প শুধুমাত্র
নস্টালজিয়াতেই থাকবে। মাঠের ফুটবলে বর্তমানে সেইটা আর থাকবে না। কার্লো অ্যানচেলত্তির ব্রাজিল কি ঘুরে দাঁড়াতে পারবে ৪ বছর পরের বিশ্বকাপে?